একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ প্রধানমন্ত্রী। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রের সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। আজ জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকট নিয়ে মানুষের সমস্যা একবারও অস্বীকার করেনি সরকার। আর এই সংকটের মূল কারণ বিগত ফ্যাসিবাদী সরকার অপরিকল্পিতভাবে বিশেষ মহলের সুবিধার জন্য যেসব নীতি গ্রহণ করেছিল তার খেসারত বর্তমান সরকার ও মানুষকে ভোগ করতে হচ্ছে। সেজন্য সরকার নতুন করে জ্বালানি খাতের সমস্যার সমাধানের পরিকল্পনাও করছে। সরকার রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী হেলথ কার্ড বিতরণের চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের দায়িত্বশীল আর আন্তরিকতার মাধ্যমে সেবা দেওয়ার আহ্বান জানান। এছাড়া রাজনৈতিক সম্পৃক্ততা পেশাগত জীবনে যেন বিঘ্ন না ঘটায় সেদিকেও খেয়াল রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল অথবা বিগত দিনগুলোতে কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি পেডেল চালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বাংলাদেশে চেতনা বিক্রির রাজনীতি আর চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে পুঁজি করে নতুন রাজনৈতিক দলেরও চেতনা বিক্রির রাজনীতি ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকার পতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন দলের নতুন বন্ধুদের বলতে চাই, পুরনো বন্দোবস্ত বা চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। তিনি বলেন, কেউ যদি মনে করেন ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের আন্দোলনের কোনো ভূমিকা নেই, তাহলে সেটা রাজনৈতিক অপরিপক্কতা। যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। কেউ যদি মনে করে মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভিতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।
সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। এ সময় সরকারের 5 মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে নিয়ে নানা কথা বলা হচ্ছে, কিন্তু এই 5 মাসে সরকার কি করেছে তার পরিসংখ্যান সহ বিভিন্ন ঘটনাবলী বইটিতে তুলে ধরা হয়েছে। নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে নিয়ে, কিন্তু এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাবলী এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। এটা জাতির জানা দরকার, জাতি জানে, দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল হবে। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদি কেউ গাফিলতি করে, সে কি বলে যে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্ত হাতে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন। দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি পূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা 2026-এর খসড়া বর্তমানে বিবেচনাধীন। প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ রাখা হবে না। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। জরুরি পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে বেসরকারি খাতে জ্বালানি আমদানি ও বিপণনের সুযোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নীতিমালা চূড়ান্তের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পেছনে গণমাধ্যমকে একটি কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ, তবে অনেক গণমাধ্যমও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিল। আজ বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো বন্দোবস্তের বাইরে নতুন সরকারের মাঝে কিছুই দেখা যাচ্ছে না। দুর্নীতি, চাঁদাবাজি আগের থেকেও এখন বেশি পরিলক্ষিত হচ্ছে। সংসদের দাবি আদায় না হওয়ায় বিরোধী দল সড়কে নামতে বাধ্য উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই জুলাই গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি। গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকে। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নাই। সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলবে? জাস্ট একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য তৈরি হয়। 1-11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকায় ডিজিএফআই সদর দপ্তরে থাকা জিআইসির গোপন বন্দিশালা পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, 1-11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জিআইসি সেলের কোনো একটি কামরায় আনা হয়েছিল এবং তার উপরে নির্যাতন করা হয়েছিল। ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। 1-11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে
আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ এবং এটিকে আরও সুন্দরভাবে রাখার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রের ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। এ সময় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর চেষ্টা করবেন বলে জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এটি কিভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে যেই অ্যালোকেটেড বাজেট দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য, এটা আমি আরেকটু বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আমাদের একটি পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আমি আশা করছি যে এই যে অ্যামাউন্টটা অ্যালোকেটেড আছে বাজেটে, সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ এই অর্থ বছরে বা আগামী অর্থ বছরের মধ্যে এটা বাড়ানোর বাস্তবায়ন করতে পারবো। বর্তমান সরকার সারা দেশে পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক ও সময়োপযোগী করতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নাননগর এলাকা পরিদর্শন শেষে দবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এই বিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। এ সময় চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে বলে জানান মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অল্প কিছুদিনের মধ্যেই পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার কুড়িগ্রামের চিলমারি, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারি বন্দর এলাকায় সাংবাদিকদের তিনি একথা জানান। কুড়িগ্রামের নদী ভাঙ্গন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন এলাকায় ভাঙ্গনের পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে কুড়িগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ করে যে চিলমারিতে বন্দর, সে বন্দর থেকে শুরু করে এই অঞ্চলের আমরা বিগত কয়েকদিনে যে ভাঙ্গন কবলিত এলাকা আছে সেই এলাকাগুলো পরিদর্শন এবং এই কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, এই জন্য দুইটা প্রকল্প হাতে নিয়েছি। যে সকল চালক বেপরোয়াভাবে গাড়ি চালান তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা মানুষের জানমালের তোয়াক্কা না করে অতিরিক্ত স্পিডে গাড়ি চালান তাদের ব্যাপারে আরও কঠোর হওয়ার প্রয়োজন। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, পঙ্গু হয়েছেন তাদের ৩ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেয়া হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ৫ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে ৩ লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয় এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। স্পিড, এত স্পিড
মানুষ নিয়ে চলাফেরা করছে, মানুষের জানমালের যেখানে, আমার মনে হয় এই ব্যাপারে আরো কঠিন হওয়া। কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি যাতে পালিয়ে যেতে না পারেন সেই উদ্দেশ্যে ও আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর 4 আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে গত 6 আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া জামিন 9 আগস্ট পর্যন্ত স্থগিত করেন। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবিতে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস হেরেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম ইনিংসে তবু প্রতিরোধ গড়তে পেরেছিল। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে 263 রান তুলেছিল বাংলাদেশ। জবাবে 355 রানে অল আউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। 2 ইনিংস মিলিয়ে সেই রান পার করতে পারেনি নাজমুল হোসেন শান্তর পূর্ণ শক্তির দল। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা টাইগার ব্যাটাররা 22 ওভারে 54 রানে অল আউট হয়। ওপেনার তানজিদ তামিম করেন সর্বোচ্চ 22 রান। এছাড়া কোনো ব্যাটার 2 অঙ্কের কোটাও পার করতে পারেননি। আর ক্যাপ্টেন শান্ত আউট হয়েছেন 0 রানে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে ক্যাম্পবেল থমসন একাই শিকার করেছেন 8 উইকেট। ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টুর্নামেন্ট জুড়ে তাড়া করে বেরিয়েছে নানা হুমকি ও নিরাপত্তা উদ্বেগ। এমনকি নিরাপত্তা বলয় ভেদ করে হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল সন্দেহভাজন ব্যক্তিরা। তবে নিরাপত্তারক্ষীদের সময়োপযোগী তৎপরতায় অল্পের জন্য রোনালদোর লিফটে উঠতে পারেনি এক অনুপ্রবেশকারী। যুক্তরাষ্ট্র পুলিশের ফাঁস হওয়া গোপন নিরাপত্তার নথির বরাতে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে রোনালদোর অবস্থান ও ব্যক্তিগত নিরাপত্তার ওপর চোখ ছিল একাধিক সন্দেহভাজন ব্যক্তির। রোনালদোর ওপর কড়া নজরদারির বিষয়টি প্রথমে টের পান ফিফার এক কর্মী। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি একদম রোনালদোর কাছাকাছি পৌঁছে যান এবং তারকা এই ফরওয়ার্ডের সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। তবে বিষয়টি পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা দলের চোখে পড়া মাত্রই তাকে দ্রুত থামানো হয় এবং আটক করা হয়। আটক করার পর জেরার মুখে পুলিশকে ওই অনুপ্রবেশকারী জানান তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পুলিশের কাছে দাবি করে তিনি বলেন তার উদ্দেশ্য ছিল শুধু একটি সেলফি তোলা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ প্রধানমন্ত্রী। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।